ওয়েলকাম টু আওয়ার দ্য ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্মে। আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুবোধ স্যার। আমরা আজকে 11-এর যে প্রথম চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সেটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে যে আমরা নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করেছিলাম, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে এবং নাম্বার বিভাজনটা কীভাবে এবং কবে পরীক্ষা, তো এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান জিনিসটা কি, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে আমরা বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা একেবারে তোমাদের কাছে নতুন, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। রাষ্ট্রবিজ্ঞান একটা খুবই সহজ একটা বিষয়, আমাদের শুধুমাত্র একটু বুঝে পড়লেই হয়ে যাবে। তো এখানে আমরা যে টার্মটা পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান, এখানে দুটো শব্দ নিয়ে আমরা দেখতে পাচ্ছি, একটা রাষ্ট্র আর একটা বিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে যাওয়ার আগে আমি একটু রাষ্ট্র যে উৎপত্তি, সেই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে একটু বলি, তাহলেই আমরা পরবর্তীতে বুঝতে আমাদের সুবিধা হবে। এই যে রাষ্ট্র একদিনেই আজকের এই যে রাষ্ট্র বা দেশ এরকম পরিস্থিতি আসে নাই। আমরা যদি প্রাচীনকালে একেবারে চলে যাই, সেই প্রাচীনকালে রাষ্ট্র কি সে সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না, বা কোনো একটা বোধগম্য যে ধারণা সেটা ছিল না। কিন্তু আস্তে আস্তে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই রাষ্ট্রের উদ্ভব। আমরা যদি প্রথম দিকে দেখি তাহলে মানুষ ছিল বন্য প্রকৃতির, এবং তারা খোলা আকাশের নিচে এবং গাছের ফলমূল এগুলো খেয়েই বেঁচে থাকতো। পরবর্তীতে তারা পশু শিকার করা শিখল। কিন্তু প্রথম দিকেই যদি আমরা দেখি যে পশু শিকার যে তারা করবে, এই পশু শিকার তারা কোনো দলবদ্ধভাবে করতো না। একজন ব্যক্তি একাই পশু শিকার করতে যেত, এর ফলে সেই পশুটি তাকেই শিকারে পরিণত করত। তো এরকম সমস্যার মধ্য দিয়ে পরবর্তীতে তারা একটা দলবদ্ধভাবে বা গ্রুপ করে পশু শিকার করতে গেল। এর ফলে অনেক সুবিধা হলো, সেই পশুটিকে সহজেই শিকার করা যেমন সহজ, তেমনি অনেক একটা সমস্যাহীন বা একদম সিকিউর একটা পদ্ধতি আমরা বলতে পারবো। তো প্রথম দিকে যদি আমরা দেখি যে মানুষ গোষ্ঠী বা দল গঠন করলো অ্যাকচুয়ালি পশু শিকারের জন্য। এই যে দল বা গোষ্ঠী এইভাবেই, এবং পরবর্তীতে আরও সেই দল বা গোষ্ঠীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, এবং তারপরে তারা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়েও সেই দলের সংখ্যা বা গোষ্ঠীর যে মেম্বার, সেরকম মেম্বার বাড়তে শিখল। তো পরবর্তী সময়ে আমরা দেখলাম সেই গোষ্ঠী বা দলকে পরিচালনা করার জন্য কিছু নিয়ম নীতি দরকার হলো। তারপর যদি আমরা পশু শিকারের পরে যখন মানুষ দেখলো বা সেগুলো চাষবাস করার পদ্ধতি বা চাষবাস কীভাবে করে সেটা, এবং চাষবাস করার পরে মানুষ এই স্থায়ী বসবাস করতে শুরু করলো। সাধারণত আমরা ইতিহাসে পড়েছিলাম সেই মানুষ প্রথম বসতি স্থাপন করেছিল নদীর পাশে, বা যেখানে জলাশয়ের যে ভেজা মাটি সেখানে, কারণ সেখানে ভালো কৃষিকাজ হয়, তো সেটাকে কেন্দ্র করে এই রকম করে এই যে স্থায়ী বসবাস করার ফলে আস্তে আস্তে একটা গোষ্ঠীতে পরিণত হয়ে গেল, এবং এই একটা গোষ্ঠী এবং পার্শ্ববর্তী এলাকায় আবার বিভিন্ন ধরনের গোষ্ঠী হলো। এই যেভাবেই আমরা গোষ্ঠীর আবির্ভাবটা দেখছি। তাই সেই গোষ্ঠীকে পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, নিয়ম নীতি লাগবে, এবং আমাদের যে একটা শাসন প্রণালী সেটা দরকার পড়ল। সেই শাসন প্রণালী পরিচালনা করার জন্য গোষ্ঠী প্রধানের আবির্ভাব হলো, অর্থাৎ সেই ব্যক্তি সেই গোষ্ঠীটাকে পরিচালনা করবেন, এবং সেই গোষ্ঠীর যে সদস্য তাদেরকে পরিচালনা করার জন্য অবশ্যই কিছু আমাদের নিয়মনীতি চালু করতে হবে, এবং কিছু আইন কানুনও এই যে প্রচলন শুরু হলো। কারণ কোনো একজন ব্যক্তি যদি কোনো ভুল কাজ করেন তাকে আমরা কি দণ্ড দেব সেই বিষয়টা আমাদের দেখতে হবে, এবং তখনই এই আইন যে বিষয় বা বিধি এগুলো চালু হলো। তো এরকম করে আস্তে আস্তে যখন এক গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীর কে দখল করলো বা লড়াই করে তাকে দখল করলো, এর ফলে আস্তে আস্তে গোষ্ঠীটা একটা জনপদে পরিণত হলো, এবং সেই জনপদ আস্তে আস্তে মহাজনপদে
পরিণত হলো। এর ফলে তখন এই যে গোষ্ঠী বা মহাজন পদকে পরিচালনা করার জন্য যে নিয়ম নীতি এবং কীভাবে পরিচালনা করবো, এইখান থেকেই রাজনীতি শব্দটা আমরা পাই। এবং রাজনীতি যদি আমরা দেখি, প্রাচীন গ্রিসে আমরা এর জন্ম বলতে পারি, বা পলিটিক্সের। এখানে প্রাচীন গ্রিসে আমরা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে পলিস। পলিস কোথাও হচ্ছে নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র, এখান থেকেই পলিটিক্স শব্দটি এসেছে। তো আমরা এইভাবেই আমরা দেখব যে আস্তে আস্তে একটা ছোট অঞ্চল সেটা বৃহৎ হতে 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 এই যে একটা রাষ্ট্র বা একটা দেশে পরিণত হলো। তো এখানে তারপর যে আমরা দেখলাম যে রাষ্ট্রের সঙ্গে আরেকটা টার্ম পাচ্ছি, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান এটা কি বিষয়? অর্থাৎ এটা সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে আমরা কোনো রাষ্ট্র বা অঞ্চল বা দেশে সেই দেশের পরিচালনা, নিয়ম নীতি এবং বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আমরা জানতে পারি। তো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এবার যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটা নির্দিষ্ট সংজ্ঞার কথা বলি, যেমন আমরা জড়বস্তু কাকে বলবো, প্রাণী কাকে বলবো, এগুলো যেমন নির্দিষ্ট সংজ্ঞা আমরা দেখি, সেম একই রকম করে রাষ্ট্রবিজ্ঞানের এরকম একটা সর্বজনীন গ্রাহ্য যে সংজ্ঞা সেটা আমরা দেখতে পাই না। এখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তারা তাদের নিজের অভিমত পোষণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, এবং এর জন্যই রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এখানে বলা হয়েছে যে সর্বজনীন কার্য সংগ্রহ, এস.এল. ওয়াজবি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভ্রান্তি ও মতপার্থক্য এবং এর পরিবর্তনশীল প্রকৃতি। পরিবর্তনশীল প্রকৃতি কথাটার অর্থ হচ্ছে নট ফিক্সড, অর্থাৎ আজকে একটা এমন পরিস্থিতি, সেই পরিস্থিতি চেঞ্জ হতেই পারে, তার ফলে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি বা পরিধি সেটাও পরিবর্তন হয়। তার জন্য আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞান একটি পরিবর্তনশীল এবং অনিশ্চিত আলোচনা ক্ষেত্র। অনিশ্চিত মানে একেবারে নির্দিষ্ট করেই যে বিষয়গুলোতে আলোচনা করবে সেরকমও না, একটা অনিশ্চিত। তো এই কারণেই আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, আর একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, একটা মার্ক্সীয় সংজ্ঞা। তাহলে আমরা এবার প্রথমে দেখি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কি, সেই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে কারা কারা সমর্থন করেছিল, বিভিন্ন বিষয়গুলো। তাহলে আমরা যদি দেখি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার যে সমর্থক তাদের মধ্যে অন্যতম হলেন প্রখ্যাত রাষ্ট্র দার্শনিক ব্রুনসলি, অধ্যাপক গার্নার, অধ্যাপক গেটেল, অধ্যাপক বার্জেস। এবার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা কী জিনিস, অর্থাৎ এদের মতে এরা মূলত যে অভিমতটা পোষণ করেন তা হলো রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে, রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী এগুলো নিয়েই আলোচনা করবে, তাকেই আমরা রাষ্ট্রবিজ্ঞান বলবো। অর্থাৎ এদের মতে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে, রাষ্ট্রবাদে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবে না। তো এটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এবার এখান থেকে যেগুলো মেইন যে প্রশ্নগুলো আসে, যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমর্থনে অধ্যাপক গার্নারের অভিমতটি কি? তিনি কি বলেছিলেন যে সেই শাস্ত্রটির কথা উল্লেখ করা আছেন যা কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। এখানে গার্নারের অভিমত হচ্ছে রাষ্ট্র কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে। এর জন্য এর একটা বিখ্যাত উক্তি আছেন, রাষ্ট্রের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। এখানে তিনি কি বলছেন, রাষ্ট্রের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে, এই অভিমতটি তিনি পোষণ করেন। অর্থাৎ তার মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ শুধুমাত্র রাষ্ট্রকে নেই, রাষ্ট্রের যে অন্যান্য বিষয়গুলো, যেমন আমরা যদি বেসরকারি প্রতিষ্ঠান আমরা দেখতে পাই কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে, রাজনৈতিক দল, তারপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো নিয়ে এদের মধ্যে কোনো আলোচনা করবে না। তো এটা এবার ব্লুমসলি তিনি কি বলেছিলেন, যে শাস্ত্রে রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলবো। রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা অর্থাৎ কোনো একটা রাষ্ট্র প্রাথমিক অবস্থায় কী ছিল এবং সেটা কিভাবে বিবর্তন হয়ে হয়ে বর্তমানে বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে অবস্থান সেখানে আসলো, সেটা নিয়ে তিনি আলোচনা করেন বা বলেছিলেন। নেক্সট যদি আমরা দেখি গেটেল, অধ্যাপক গেটেল তিনি যেটা ছিলেন যে ঐতিহাসিক অনুসন্ধান
বর্তমান রাষ্ট্র সম্পর্কে একটি বিশ্লেষণমূলক ব্যাখ্যা, ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হওয়া উচিত সেই সম্পর্কে একটি রাজনৈতিক ও নীতিশাস্ত্র সম্মত আলোচনা। অর্থাৎ অধ্যাপক গেটেল বলতে চেয়েছেন যে কোনো একটা রাষ্ট্র অতীতে কেমন ছিল, অতীত থেকে বর্তমানে কি পরিস্থিতি এবং বর্তমান থেকে ভবিষ্যতে তার কি লক্ষ্য হবে বা বর্তমানে তার কি পরিস্থিতি হতে পারে সে নিয়েই আলোচনা করেন। এটা গেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সকল রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মতে তারা যে বলেছিলেন যে রাষ্ট্র শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে রাষ্ট্রবিজ্ঞান, সেটা থেকেই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের মতে মূল কোথায় হলো রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে। অধ্যাপক বার্জেসের মতে স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো এটা একটু সার্বভৌমিকতার কথাটার অর্থ আমরা অনেকবারই বলেছিলাম যে সার্বভৌমিকতা হচ্ছে একটি সুপ্রিম একটা পাওয়ার, অর্থাৎ আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাকে অন্য কোনো ব্যক্তি বা সংস্থার দ্বারা আমাকে প্রভাবিত করতে পারবে না। তো সেটা হচ্ছে সার্বভৌমিকতা। তো আমরা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এগুলো দেখলাম। অবশ্যই আমরা উক্তিগুলো আরেকবার রিক্যাপ করে নেই যে প্রখ্যাত রাষ্ট্রদর্শন ব্লুমসলি কী বলেছিলেন এগুলো, এবং গার্নারের উক্তিগুলো, যে গার্নার কী বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। এখানে আরেকটা আমরা দেখলাম যে গার্নারের মতামতে যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্ত রাষ্ট্রকে নিয়ে। এটা গেল। নেক্সট যদি আমরা দেখি অধ্যাপক গেটেলের অভিমতগুলো আমরা দেখব যে ঐতিহাসিক অনুসন্ধান, ঠিক আছে, বর্তমান রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণমূলক ব্যাখ্যা এবং ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হবে তা নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। এটা গেল। নেক্সট যে টপিক এটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমর্থনকারী যে রাষ্ট্রবিজ্ঞানীগুলো তার নাম আমরা একটু দেখব, যে গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, হ্যারল্ড লাসওয়েল এবং অ্যালান বল প্রমুখ বিজ্ঞানী। এদের মতে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে এটা না, রাষ্ট্রের যে অন্যান্য যে বিষয় যেমন বেসরকারি প্রতিষ্ঠান, তারপর রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো নিয়েও আলোচনা করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা রাষ্ট্রে অবশ্যই বেসরকারি প্রতিষ্ঠান থাকবে এবং সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটা সরকার থাকবে এবং সেই সরকার কোনো না কোনো একটা দল থেকেই নির্বাচিত হবে। তো সেই দল এবং কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, কোনো ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, যেমন আমরা যদি দেখি যে ডক্টর বি.আর. আম্বেদকর, তারপর গান্ধীজি, এই যে এদের যে চরিত্র এবং তাদের যে আচার আচরণ সেগুলো নিয়েও আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যা সরকারকে পিছন থেকে প্রভাবিত করে। এক্ষেত্রে আমরা বলতে পারি প্রভাবশালী যারা ব্যক্তি, অর্থাৎ মনে করো কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং তারা কোনো ভোটে বা ভোটের সময় কোনো পার্টিকে ফান্ড করছে, এর ফলে পরবর্তী সময়ে তারা বিভিন্ন দিক থেকে সেই পার্টি বা সেই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এবার অভিমতগুলো আমরা একটু দেখি। লাসওয়েলের মতে কি? যে লাসওয়েল বলেছিলেন যে সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই হলো রাষ্ট্রবিজ্ঞান, ও তার সমাজের যে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী তাদের নিয়ে আলোচনা করে। ডেভিড স্টোন খুব ইম্পর্টেন্ট একটা পার্সন এবং তিনি বলেছিলেন যে তার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। তো এখানে যে মেইন প্রশ্নটা আসতে পারে যে কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ? অ্যান্সার হবে ডেভিড স্টোন। এবং পরবর্তী সময়ে যখন আমরা এই প্রথম চ্যাপ্টার সম্পর্কে এমসিকিউ সলভ করব তখন ডেভিড স্টোন সম্পর্কে আমরা অনেক কিছুই জানবো এবং তিনি আরও কী কী অভিমত পোষণ করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা দেখব। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখলাম যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কী। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মূল কথা যেটা, যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র সম্পর্কেই আলোচনা করবে না, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবাদ দিয়েও যে অন্যান্য যে সংস্থা বিষয়গুলো যেমন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, এগুলো নিয়েও আলোচনা করে। শেষ যে আমরা দেখব মতামত সেটা হচ্ছে মার্ক্সীয় সংজ্ঞা, অর্থাৎ কার্ল মার্ক্সের যে অভিমত, মার্ক্সীয় সংজ্ঞা। এদের মতে রাষ্ট্রবিজ্ঞান এর মূল যে অর্থ বা রাষ্ট্রবিজ্ঞানের মূল যে বিষয় সেটাই হচ্ছে দ্বন্দ্ব, অর্থাৎ কোনো এক রাষ্ট্র দ্বন্দ্বের মধ্য দিয়েই উৎপত্তি হয়। তাদের মতে
বলা হয়েছে বিরোধ বা দ্বন্দ্বের মধ্যেই বিরোধ বা দ্বন্দ্বের অস্তিত্বকে গভীরে নিহিত থেকে মার্কসবাদীরা মনে করেন এবং প্রভুত্ব ও অধীনতা ব্যবস্থার মধ্যেই বিরোধের মূল কারণ লুকিয়ে আছে। প্রভুত্ব এবং অধীনতা কথাটার অর্থ কি? যদি আমরা দেখি প্রভুত্বকে যদি আমরা মালিক পক্ষ দেখি, মালিক পক্ষ, এবং অধীনতা যদি আমরা দেখি শ্রমিক পক্ষ, এটা আমরা বাস্তবের ক্ষেত্রেও দেখি যে কোনো একটা কারখানায় বা কোনো একটা কারখানায় যদি আমরা দেখি যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুটো পক্ষ থাকে। এবার মালিক পক্ষ সবসময় শ্রমিক পক্ষকে তার অধীনতার যে মধ্যে আবদ্ধ এটাই ভাবে, এবং আমরা দেখতে পাই যে কোনো সময় মালিক পক্ষ শ্রমিক পক্ষের যে ন্যূনতম যে মজুরি সেটাও দিতে অসমর্থ হয় বা স্বইচ্ছায় দেয় না। তো সেই শ্রমিক পক্ষ সেই ন্যূনতম মজুরির দাবিতে কি করতে পারে? আন্দোলন করতে পারে বা বিদ্রোহ করতে পারে। তো এইটাই বলা হয়েছে যে প্রভুত্ব ও অধীনতার ব্যবস্থার মধ্যেই বিরোধের মূল কারণ লুকিয়ে থাকে। কিন্তু এই অমার্ক্সবাদী যে রাষ্ট্রবিজ্ঞানী তারা বলেছিলেন যে সব সময় যে বিরোধ বা দ্বন্দ্ব তার মধ্য দিয়ে যে সমস্যার সমাধান হবে তা না। এবার কোনো কোনো সময় কি যে আপোষ মীমাংসা, তারপর সালিসি, এবং আমরা যদি দেখি আলোচনার মাধ্যমেও সেই বিরোধের অবসান সম্ভব হয়। কিন্তু এই মার্ক্সবাদী যে বিজ্ঞানীরা তারা বলেছিলেন যে শুধুমাত্র দ্বন্দ্বের মধ্য দিয়েই কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়। তো এই গেল তিনটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। এখানে যদি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই সমাজবিজ্ঞানের একটা শাখা, এটা প্রশ্ন আসতে পারে রাষ্ট্রবিজ্ঞান নিম্নলিখিত কোন বিজ্ঞানের শাখা? সমাজবিজ্ঞান বা আদার্স অন্য অপশন দেওয়া থাকবে, তো আমাদের অ্যান্সার হবে সমাজবিজ্ঞান। তো এখানে এই বিষয়টি রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ ও আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে আলোচনা ও মূল্যায়ন করে। রাষ্ট্রের তত্ত্ব যদি আমরা দেখি, তত্ত্ব এবং তথ্য, একটা দেব তথ্য আর একটা হচ্ছে তত্ত্ব। তথ্য কথার অর্থ হচ্ছে ইনফরমেশন যদি আমরা বলি, আর তত্ত্ব বলতে আমরা যদি আইডিয়াস অর্থাৎ মতাদর্শ। তো এটা এবং এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিতেই শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ সম্পর্কে আমরা দেখি আলোচনা করে। তারপর সংগঠন এখানে এনজিও হতে পারে বা আদার্স যে সংগঠন সেই সংগঠনগুলো সম্পর্কে বলবে, এবং শাসন প্রণালী অর্থাৎ কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চল কীভাবে শাসন পরিচালনা করা যাবে সেই শাসন প্রণালী সম্পর্কেও রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়। আন্তর্জাতিক আইন কী জিনিস এবং সেটা কীভাবে কার্যকরী হয় এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে বিভিন্ন দেশগুলির ভূমিকা কী সেগুলো নিয়েও আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এই গেল আমাদের, এবং এই যে বলা হচ্ছে বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থা, তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন, এগুলো নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলোকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং মার্ক্সীয় সংজ্ঞা। এবং এই সংজ্ঞাগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে এবং ডিটেলসে আলোচনা করলাম যে কোন সংজ্ঞাটা কি, এবং সেই সংজ্ঞাকে সমর্থনকারী বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যে অভিমত সেগুলো সম্পর্কে আমরা দেখলাম। মার্ক্সবাদীদের মতে এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কি সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। তো আজকে আমরা এই ক্লাসে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটু ধারণা আমরা দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।